আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিস সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও সে আলোচনায় থাকতে চাই এবং এজন্য স্টুডিওতে আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। ডাক্তার সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মারদিয়া মমতাজ, শিক্ষক ও গবেষক, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করছি মারদিয়া মমতাজ, একটু আপনাকে দিয়েই। নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে, রাত পেরোলেই, কাল থেকেই নির্ধারিত। কিন্তু এর আগেই বিভিন্ন জায়গায় নানান ধরনের প্রচারণা শুরু হচ্ছে। একটু আপনার কাছে জানতে চাই, যদি আমি গণমাধ্যম কর্মী, সাংবাদিক হিসেবে কোথাও তথ্য সংগ্রহ করতে গিয়ে ভোট চাই কারো পক্ষে, সেটা নিশ্চয়ই অনৈতিক, বেআইনিও বলে, আইনেও আছে। ইসলাম মসজিদে কোথাও আইন ভাঙা যাবে না, ভোট চাওয়া যাবে না, সেটি আইনেও বাধা আছে। তেমনি যদি কেউ তালিমে গিয়ে ভোট চায় কিংবা ইসলাম শিক্ষা নিতে বা দিতে গিয়ে ভোট চায়, সেটি কি অনৈতিক হবে? জি, আপনাকে ধন্যবাদ। যারা আমাদেরকে শুনছেন তাদেরকে সহ সবাইকে আসসালামু আলাইকুম। আপনি যেটা বলছেন সেটার স্ট্রেইট উত্তর হচ্ছে নির্বাচনী আচরণবিধির মধ্যে থাকতে হবে, এর বাইরে গেলে নিয়ম ভঙ্গ হবে, সেটার জন্য শাস্তি হওয়া উচিত। এখন সেটার মনিটরিং কে করছে, সেটার জন্য দায়িত্ব কার? নির্বাচন কমিশন। জি, নির্বাচন কমিশন কি দেখেছে যে ২০ তারিখে তারেক রহমান বাংলাদেশের অনেক বড় একটা, ঢাকার অনেক বড় একটা বস্তিতে গিয়ে ফ্যামিলি কার্ড দেখিয়ে ভোট চেয়েছেন? আচরণবিধি লঙ্ঘন হয়েছে? অবশ্যই। কিন্তু সেটার কোনো প্রতিবিধান তো দূরের থাক, তাকে সেখানে পুলিশি প্রহরায় নিরাপত্তাও দেওয়া হয়েছে। এবার আসেন গতকাল পীরের বাগে, মিরপুর পীরের বাগে যে ঘটনাটা ঘটলো সেটাতে। আপনারা জানেন যে ভোটার আইডি কার্ড আর এনআইডি নাম্বার দুইটা আলাদা জিনিস। এবং আমাকেও জামাতের মহিলাদের পক্ষ থেকে আমার বাসায় স্লিপ দিয়ে যাওয়া হয়েছে যে আপনি যদি এনআইডি কার্ড জানেন, নিয়ে আসছিল, আমি ছিলাম না, যে এনআইডি কার্ড যদি জানেন আপনাদের ভোটার আইডি কার্ডটা জানাতে এসেছি। সেখানে কোনো ভোটের প্রচারণা হয় নাই, এটা একটা রেগুলার কাজ। এবং ওনারা না, মোবাইল নম্বর, বিকাশ নম্বর কোথাও নেওয়া হয় নাই। এটা ভিত্তিহীন কথা, এটা ছড়ানো হচ্ছে। এটা হচ্ছে যে যার মাথায় বিকাশ আছে তার মাথা থেকে এটা বের হয় অভিযোগগুলা। আমি এর বেশি আর এখানে আপাতত বলছি না। এবং গতকালের যে ঘটনাটা, সেখানে সরাসরি ঘটনাটা ছিল এটা, এনআইডি নাম্বার জিজ্ঞেস করা হয়েছে যে আপনার ভোটার আইডি কার্ড, ভোটার নাম্বারটা বের করে দিব। এটা একটা রেগুলার কার্যক্রম। সেখানে ভোটের কাজে এমনকি কোনো স্লিপও বহন করা হচ্ছিল না, কোনো লিফলেট ছিল না মহিলাদের সাথে। কিন্তু ফলাফলটা দেখেন, আজকে পর্যন্ত দেখেন জামাতকে সবাই বলে নারী বিদ্বেষী দল, তাই না? তারা আসলে নারীদের কি হবে, সবাই হাফ প্যান্ট নিয়ে খুব চিন্তিত যে নারীরা হাফ প্যান্ট পরতে পারবে কিনা। কিন্তু একজন নারী নিরাপদে চলাফেরা করতে পারছে কিনা রাজধানীর বুকে, তার কোনো গ্যারান্টি? জামাতের মহিলারাই সবচাইতে বেশি এর ভিকটিম হচ্ছেন। এর আগে বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়েছে, বারবার প্রতিবাদ করা হয়েছে। আজকে সকালে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে মোবারক হোসেনের নেতৃত্বে। কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে, কারা করছে? রাজনৈতিক প্রতিপক্ষ। তাহলে এখানে নিরীহ পেয়ে, এবং আপনি দেখেন নোয়াখালীতে যে ঘটনাটা হলো, সেখানে যেই ছেলেগুলো এই কাজটা করছিল ওরা নিজেরাই রেকর্ড করছিল। তার মানে দে আর ফিয়ারলেস, যে তাদেরকে ধরা হবে, এটার জন্য তার দলকে ধরা হবে, তার এটার কোনো টেনশন নাই। এইটার মাধ্যমে আমরা কি দেখছি? নির্বাচনী আচরণবিধি কার পক্ষ থেকে লঙ্ঘন হচ্ছে? কিন্তু হ্যাঁ, ঠিক আছে, আপনি যে পয়েন্টটি বলছেন, তালিমে গিয়ে যে ভোট চাওয়া হচ্ছে, সেটি তো কেবল গতকালের অভিযোগ নয়, এর আগে দেশের বিভিন্ন জায়গায় অভিযোগ এসছে। এবং এমনকি তালিমে যাওয়ার পরে এমনও বলা হচ্ছে, মৃত্যুর পরে প্রথম প্রশ্ন হবে আপনি কোন মার্কায় ভোট দিয়েছিলেন। এসব বিষয়গুলো তো ভাইরাল হয়েছে। আমি আপনাকে যদি আইন নিয়ে কথা বলি, কেউ যদি তালিমে গিয়ে বলেন যে আমরা ইসলামের কথা বলি, আমরা চাই আপনার সমস্যাটা ইসলামের মাধ্যমে সমাধান করতে, আপনি আমাদেরকে ভোট দেন, এটা কি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন? জবাব হচ্ছে না। ওকে, এখন এই কথাটা কি শুধু জামাতের মানুষ বলছে? আমি আপনাকে ভিডিও সহ দেখাতে পারবো, আমার কাছে আছে। বলছেন যে কার নাম নিলে ওযু করা লাগবে, খারাপ বলেই আপনারা ভালো হতে চাইছেন। এক্স্যাক্টলি, আমি এই জন্য প্রথমে আপনাকে ওই কথাটা বলেছি, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন না। এবং তালিম হচ্ছে জামাত সহ আরো বেশ কয়েকটা ধর্মীয় দলের এটা বেসিক কাজ। এবং আমি ঠিক যেভাবে বললাম, এইভাবে যখন কাউকে উপস্থাপন করা হয়, এটার মধ্যে আপনি দোষের কি দেখছেন? এটা এমন না যে আমি ধর্ম বেচে খাচ্ছি। ধর্ম বেচে কারা খায়? যারা সারা বছর ধর্মের নামে নাই, সময় মতন একটা টুপি পরছে, তাই না? নো,
এই মহিলাগুলা শুধু এই সময় গিয়ে ইসলামের কথা বলছে না, আপনি খবর নেন না, তারা ইসলামে সারা সবসময় বছর বলে। গিয়েছে, তাই না? এই সময় তারা তাদের দলের কথা বলে ভোট চাইছে, এখানে আচরণবিধি লঙ্ঘন হলে বলবেন, শাস্তির মুখোমুখি হবে, হিসাব সহজ। কিন্তু এই কথাটা না বারবার বলা হচ্ছে, বারবার বলে যারা আসলে আচরণবিধি লঙ্ঘন করছেন তার সেগুলো আড়ালে পড়ে যাচ্ছে। আমি সবসময় আরেক দলকে নিয়ে চিন্তা করতে চাই না। আমাদের গতকাল যে পলিসি সামিট হয়েছে আপনারা দেখেছেন, উই আর ভেরি মাচ বিজি উইথ আওয়ার পলিসিস, কিন্তু আমাদের টাইম নাই, কিন্তু উই আর বিং এফেক্টেড, রাইট? উই আর বিং হিটেড। আমাদেরকে এগুলো জবাব দিতে হয়, আমাদের মানুষের নিরাপত্তা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয়, কিন্তু আমরা কোথাও কোনো সহযোগিতা পাচ্ছি না। ইসি জাস্ট বসে আছেন, কিংস পার্টি রেডি, জাস্ট ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এটা কি নির্বাচনের আগে হওয়া উচিত? নির্বাচনের আগে কি হওয়া উচিত যে কে জিতবে এটা আমি জানি, সুতরাং এখন থেকে তার কাছে দস্তখত দিয়ে রাখলাম? কিন্তু এটা তো হচ্ছে, এটা তো স্পষ্ট, এটার জবাব আমাকে কে দিবে, তাই না? ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, একটু আপনার কাছে জানতে চাই, কেউ কেউ হয়তো লুকোচুরির কথা অভিযোগ আছে, তারা লুকোচুরি করে আইন ভাঙছে, আবার বিএনপির অনেকের বিরুদ্ধে ওপেনই আইন ভাঙার অভিযোগ আছে, কেউ কম্বল বিতরণ করছে, কেউ টাকা দিচ্ছে, সেরকমের অভিযোগ আছে, আবার নির্বাচন কমিশনের শোকজও পাচ্ছেন। এটা আসলে কেন? আপনারা যেই আমিডামির নির্বাচনের কথা বলেন, রাতের ভোট, দিনের ভোট, সেই ভোট না করার কথা বলেন, সেটার নমুনা কি এইসব? ধন্যবাদ আপনাকে। না, আপনি ঠিকই বলেছেন। এটা কেন হবে? এটা আসলে ক্যান্ডিডেট যারা আছে সবাই শিক্ষিত, এডুকেটেড, দে অল নো দ্য রুলস লজ। এটা হওয়া উচিত না। যারা করে ইসির বিরুদ্ধে তাদের ইয়ে নেওয়া উচিত, তাদের যথাযোগ্য আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আর আমার আপা যে কথাটা বলছিলেন আমাদের নেতা তারেক রহমানের সম্বন্ধে, আমি স্পষ্ট করে বলতে পারি যে ওনার যেই অনুষ্ঠানটা নিয়ে কথা বলেছেন ওখানে উনি কোনো ভোট চাননি। আর আরেকটা হিসাব হলো যেটা, যে সেটা হচ্ছে যে আপনি অনেকগুলি কথা বলেছেন যে দের বিং হেট, নারী নেতৃত্ব নিয়ে অনেক কথাবার্তা আছে, ধর্ম বেঁচে খাওয়ার হিসাব আছে, কিংস পার্টির কথা বললেন। আমি ধরে নিচ্ছি স্বাভাবিকভাবেই যে সবাই যেরকম মনে করছেন ওনারা হয়তো মনে করছেন যে বিএনপি বোধহয় ক্ষমতায় চলে আসলো। আসলে ঘটনাটা সেরকম না, ইলেকশনটা হওয়ার পর বোঝা যাবে। তো আমাদের নেতা তারেক রহমান দেশে আসার আগে অনেক দলেরই যে অবস্থান ছিল, মনস্তাত্ত্বিক যে অবস্থানটা ছিল, তা আমাদের নেতা আসার পরে সেই মনস্তাত্ত্বিক জায়গাটা নাই। আমার মনে হয় কোনো একটা হিন্দুমন্যতার জায়গাটার থেকে সেই প্রশ্নগুলি আসছে, যে সাইকোলজিক্যাল ফিয়ার, সাইকোলজিক্যাল এফেক্ট। আর আরেকটা হলো যে ওই যে নারীদের প্রতি যে ধর্ষণের কথা বললেন, যে এখন আল্লাহ মাফ করুক, আমি বা অন্য কেউ একজন এরকম কোনো অপরাধের সঙ্গে যদি আমি জড়িত হই, এর জন্য কোনো দল দায়ী হবে না। ব্যক্তি অপরাধ করেছে, ব্যক্তি অপরাধী হবে, এবং সেই অপরাধী আবার কথা যদি ঠিক হয়ে থাকে নিজে ভিডিও করছে, তার মাইন্ডে কি, তার হয়তো কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে, অথবা হি ইজ ফিয়ারলেস, হি থিংস হি ইজ অ্যাবভ দ্য ল, বাট দ্যাট ডাজন্ট মিন যে উনি দলের হয়ে গেছে দেখে এই দলটাই কাজ করতেছে। বরঞ্চ দলেকে কমপ্লেন করলে দল দেখবে, বা এটা যদি পার্সোনাল অ্যাফেয়ার্স হয়ে থাকে সেটা পার্সোনালি দেশের আইন আছে, আইন অনুযায়ী হবে। আর ধর্ম বেঁচে খাওয়া বা ইসলামপন্থী দলগুলোর যে কথাগুলি আমাদের দেশে মেইনলি তো ধর্মপন্থী দলের মধ্যে মেজরিটি দল বা মেজরিটি বৃহৎ দল বলতে আমরা জামাতে ইসলাম কি বুঝি। আপনার ধর্ম বেঁচে খাওয়াটা আমি বলবো না, রাদার মানে অ্যাজ এ মুসলিম, মুসলমান, আমি অ্যাজ এ মুসলমান, মানে আমি কেন জামাতে ইসলামকে সাপোর্ট করতে পারছি না, এটা আমার নিজের কাছেই অনেক প্রশ্ন আছে। কেন আমি জামাতে ইসলামকে সাপোর্ট করতে পারছি না? ওনারা ধর্ম বেঁচে খায় কি খায় না জানি না, বাট আমার কাছে যেটা মনে হয়, কিন্তু উনি পাল্টা আরেকটি কথা বলছেন, ধর্ম তারা বেঁচে খাচ্ছেন যারা সারা বছর খবর নাই, কিন্তু ভোটের আগে টুপি পড়ছেন বা নামাজ পড়ছেন। ওইটা ধর্ম বেঁচে না, ওইটা একটা লেবাস ক্রিয়েট করা, মানুষের সেন্সিটিভ নাও, মানে মানুষের ইয়েতে আসা যে না আমি ধর্মভীরু। এরকম 96-এ হাসিনাও হিজাব পরে মাফ চাইছিলেন যে অতীতের ভুলের জন্য মাফ করে দিয়েন, গোলামি চুক্তি আর করবো না। সো এটা হয়, শুধু পুরুষ বলে কথা না, নারীরাও করছে, শেখ হাসিনাও করছে। কিন্তু কথা যেটা হয়েছে যে আমি কেন জামাতে ইসলামকে সাপোর্ট করতে পারতেছি না অ্যাজ এ মুসলমান, আমার ব্যক্তিগত উত্তরটা হলো যে আমার কাছে মনে হয় যে জামাতে ইসলাম বা অন্যান্য ধর্মীয় দল যারা আছে, ওরা মানে চাইছেন, বা আমার কাছে মনে হচ্ছে যে ওদেরকে দেখে যেন ধর্মটাকে বিচার করি। আসলে উচিতটা হলো যে ধর্মটাকে দেখে আমাকে বিচার করা, মানে মুসলমানকে দেখে ইসলামকে বিচার করার কোনো
অবকাশ নাই। ইসলামকে দেখে মুসলমানকে তাকে জাজ করা যায়, কিন্তু আমাদের এখানে খেলাটা ঘুরছে উল্টাটা। আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতেছি, কিন্তু ধর্মের যে রাজনীতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতিটা করেছিলেন, সেই রাজনীতিটার দিকটা আমরা মোটামুটি যারা খুবই অল্প ধর্মের ব্যাপারে অল্প শিক্ষিত, মানে আমরা অন্তত অতটুকু বুঝি যে ধর্মের রাজনীতিটা হচ্ছে না, ধর্মকে নিয়ে রাজনীতিটা হচ্ছে। আর নারী নেতৃত্বের ব্যাপার যেটা কথা বললেন, যে দেখেন আমি নারী নেতৃত্বের কথা বলি যে সুস্পষ্টভাবে আমি কোরআন শরীফ পড়ে যতটুকু বুঝেছি যে আমাদের কোরআন শরীফে কোথাও আপনার ইনইকুয়ালিটির কথা নাই, ফিমেল অ্যান্ড মেল, মহিলা পুরুষের কোথাও ইনইকুয়ালিটির কথা নাই, বরঞ্চ যেটা আছে সেটা হলো জেন্ডার রেসপন্সিবিলিটি। একজন মহিলার কি রেসপন্সিবিলিটি আছে, একজন পুরুষের কি রেসপন্সিবিলিটি আছে, এবং সেই রেসপন্সিবিলিটির বাইরে যদি সে অন্য কোনো রেসপন্সিবিলিটি করতে চায় সেখানেও কোনো বাধা নাই। এবং ইসলামী শাসন আমলে অতীতে বহু ধরনের নারী নেতৃত্ব দেখা যাবে। যে এখন একটা কথা আসে, সেটা হচ্ছে যে আপনার যে একটা হাদিস আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই রাষ্ট্রের প্রধান হবে নারী, সেই রাষ্ট্রের কোনো উন্নতি হবে না। এই হাদিসটা আছে, এবং এই হাদিসটা এসেছে পার্সিয়ায় আপনার এক রাজার মেয়েকে রাষ্ট্রের প্রধান করা হয়েছিল। বাট ওইটার ব্যত্যয়, মানে নারী নেতৃত্ব বলতে কি আমরা শুধু কি দেশ পরিচালনায় বুঝি, অন্য কোনো কিছু বুঝি না? মানে আমাদের এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? শি ওয়াজ এ বিগেস্ট মার্চেন্ট, রিচেস্ট মার্চেন্ট। তো উনি কি ব্যবসায়িক নেতৃত্ব কি ওনাকে বলা যায় না? তারপরে মনে করেন যে আপনার এই যে ইয়েতে সামারা বিনত মালিক, ঠিক আছে, ওনাকে শি ওয়াজ এ ওয়ারিয়ার, এবং উনি যখনই যেতেন ওনার হাতে একটা চাবুক থাকতো, সময় পর্দায় থাকতেন, কিন্তু শি অলওয়েজ লাইক দেয়ার ওয়াজ এ লিডার, মানে এবং পাবলিক ডমিনেন্স তার হাতে ছিল। এরকম অনেক উদাহরণ দিতে পারবো। ফাতেমা আল ফিতের, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজ এ স্কলার, তারপরে আপনার নানা আসমা আপনার নাইজেরিয়ার, শি ওয়াজ এ লিডার, রাজিয়া সুলতানা, শি ওয়াজ এ লিডার, বা সবসময় পর্দার আড়ালে ছিলেন, তাই না? সো নারী নেতৃত্বর বেলায় জামাতে ইসলাম বা ইসলামপন্থী দলগুলি নিজেরাই পরিষ্কার করে নারীদের অধিকার বা নারীরা যে নেতৃত্ব দিতে পারে বা ঐতিহাসিকভাবে ইসলামে নারীদের কি অধিকার আছে, এগুলাই তারা নিজেরাই তো ব্যাখ্যা করছে না। শেষমেশ তারা নিজেরাই ব্যাখ্যা করতে পারছে না, আবার ওই ফাঁদে গিয়েই পড়ছে, এবং ওনারা বা ওনাদের কাঠমোল্লা হুজুর যেগুলো আছেন ওনারা নিজেরাও জানেন না আমার মনে হয় এইসব কথা। শেষমেশ ঘুরে ফিরে এই যে ওনারা যে নারীদের বেলায় যে নারী অধিকার যারা আছেন তারা প্রায় ইনহেরিটেন্সের কথা বলে। আরে ভাই, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে তুমি মুসলমান হয়ে তুমি যদি বিয়ে করো, তো তুমি মুসলমানের আইন মানবা। তুমি যদি মুসলমানের আইন না মানো, তুমি যদি হিন্দু হয়ে বিয়ে করো, তুমি হিন্দু আইন মানবা। তুমি যদি খ্রিস্টান হয়ে বিয়ে করো, তুমি খ্রিস্টান আইন মানবা। আর যদি তুমি কোনো আইনই না মানো, তাহলে তো সেক্ষেত্রে তুমি যে নাস্তিক, সেটার সেই বন্দোবস্ত আমাদের দেশে আইন আছে, তাহলে তোমার ইনহেরিটেন্স ল সেইভাবে হবে। এই কথাগুলি ওনারা ঠিক মতো বুঝাইতে পারতেছেন না। আমি এই প্রসঙ্গে আসছি, আবারও একটু যেতে চাই ডাক্তার সাজিদুল হক রুবেল, আপনার কাছ থেকে আমরা দেখছি যে প্রচারণা শুরুর আগেই কেউ 20 কেজি করে চাল দিচ্ছেন, কেউ বিকাশ নাম্বার নিচ্ছেন, কেউ কম্বল বিতরণ করছেন। এবারের ভোটে কি খুব বেশি টাকার ছড়াছড়ি হচ্ছে না? ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আমার সম্মানিত দুই আলোচক এবং আমাদের যমুনা টিভির দর্শকরা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা, সবাইকে সালাম। আসলে যদি প্রচারণার টাইমটাও গড়ায়, 22 তারিখ থেকে প্রচারণা করার কথা, মানে আমাদের এই অনুষ্ঠানটা যখন শেষ হয়ে যাবে তখন থেকে প্রচারণার টাইম শুরু হয়ে গেল আর কি। 22 তারিখ শুরু হয়ে গেল, 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি আসলে পরেও কি আপনি এইভাবে টাকা দিতে পারবেন, এইভাবে চাল দিতে পারবেন, এইভাবে তেল দিতে পারবেন? এইভাবে কিছুই দিতে, আপনি কম্বল দিতে পারবেন? কিছুই দিতে পারবেন না। এইভাবে দেওয়ার কোনো সুযোগ আপনার এই আরপিওতে নাই। কোনো উপঢৌকন, এই শব্দটা স্পষ্টভাবে লেখা আছে, কোনো উপঢৌকন আপনি দিতে পারবেন না। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আর কি, যারা হচ্ছে খুবই নীতিনিষ্ঠ রাজনীতি করে বলে নিজেদেরকে দাবি করেন, ঠিক আছে, আর তারাও কিন্তু হচ্ছে অনেক জায়গায় এই সমস্ত বিষয়গুলো ভেঙে ফেলেছে। বা এমন ধরেন যে হচ্ছে আমার কাছে খুব মজা লাগে, আমি নিজেই আপা যে অঞ্চলের কথা বললো সেই অঞ্চলের ছেলে, পুরো বৃহত্তর মিরপুরেই ছাত্র রাজনীতি করতে করতে আমি বড় হয়েছি, হয়তো পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্র রাজনীতি করেছি। এখনও আমি সেই আসন, যেই আসনে গতকাল সারা দেশে আলোচনা হয়েছে, সেই আসনে আমি এইবার 3বার এমপি প্রার্থী আর কি, ঢাকা 15 আসনে।
ফলে এই বিষয়গুলো খুব কাছ থেকে, খুব ভেতর থেকে জানা বোঝা আছে। এবং আবার শেষ পর্যন্ত কিন্তু আমরা এখানে তর্ক করছি, বিতর্ক করছি, খুব তর্ক করছি। হ্যাঁ, আমিও আজকে বিভিন্ন জায়গায় তর্ক করে এসেছি, ঠিক আছে। নির্বাচন কমিশন আমাদের বৈঠক বসছিল আজকে রিটার্নিং কর্মকর্তা নিয়ে, সেখানেও আমি তর্ক করে এসেছি আর কি। কিন্তু আমি তো দেখেছি সেখানে একটা কনক্লুশন হয়েছিল আর কি। সেই কনক্লুশনে সবাই হাততালি দিয়েছে। সেই কনক্লুশনে জামাতের আমির ক্ষমা প্রার্থনা করেছেন, করেননি? ভিডিও তো আছে আর কি, করেছেন তো, হ্যাঁ, যে ভুল মানুষ মাত্রই করে, ভুল হয়ে গেছে। এখন ভুলটা কি, ভুলটা কি আর কি? এবার ধরেন আমি আগের নির্বাচনগুলোতে আমাদের সুযোগ ছিল 2001 থেকে বলেন বা সব সময়, সেটা একটা ভোটার স্লিপ দেওয়া যেত, আমাদের মার্কা দিয়ে ভোটার স্লিপ দেওয়া যেত। হ্যাঁ, এইবার সেই ভোটার স্লিপটা নিষিদ্ধ করেছেন। হ্যাঁ, আপনি ভোটার স্লিপ দিতে পারেন, হ্যাঁ, ভোটার নাম্বার দিতে পারেন, কিন্তু সেটা দিবেন আপনি কিভাবে? শুধু ভোটারের নাম্বারটা দেবেন, সেখানে আপনার পার্টির নাম, আপনার প্রতীক, আপনার প্রার্থী কোনোটাই উল্লেখ করা থাকবে না। কিন্তু সেটা কবে দিতে পারবেন? তাও এখনো সেই প্রক্রিয়া কালকে, আজকে রাত 12টার পর থেকে। আর ঘটনাটা সেরে গেছে গত পরশু দিনে আর কি। তো এরকম কথা আমরা রিটার্নিং কর্মকর্তাকে বলার পর তিনি বলেছেন, সুনির্দিষ্ট পদ বলছেন, এইভাবে 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 মামলা করতে হবে, এইভাবে অভিযোগ করতে হবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে। তখন আমি আবার বলেছিলাম যে একটা সুমোটো রুল বলে একটা কথা আছে। সুমোটো রুল কি এই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এটা কি প্রয়োগ করতে পারে না? তখন তারা বলেছে, হ্যাঁ, আমাদের সুমোটো রুল প্রয়োগ করা দরকার ছিল। আমরা ভবিষ্যতের ক্ষেত্রে কোনো মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা প্রার্থীর পার্টি বা প্রার্থীর এজেন্ট অভিযোগ করবার পর তারা ব্যবস্থা নেবে, ব্যাপারটা তেমন না। সরাসরি তারা সুমোটো রুল ব্যবহার করে নিজ তাগিদেই হচ্ছে তারা ব্যবস্থা নেওয়ার দিকে অগ্রসর হবে। ফলে এখানে ঘটনা তো ঘটেছেই আর কি। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই নির্বাচনী মোটামুটি প্রচারণা শেষ। প্রায় ধরেন বিগত 8 মাস 9 মাস ধরেই প্রচারণা চলেছে আর কি। এবং আমাদের এলাকায় ধরেন 3,50,000-এর কাছাকাছি ভোটার, 35 লক্ষ টাকার মতো আপনি খরচ করতে পারবেন। এটা সিলিং, কালকের থেকে 35 লক্ষ টাকা খরচ করতে পারবেন আর কি। কিন্তু আমাদের খুব মজা হচ্ছে, আপনি আমাদের এলাকার যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, বলবে তো ইনি তো 3.5 কোটি টাকা, উনি তো 3 কোটি টাকা খরচ করে ফেলছে। এত বিরাট বিরাট বিশাল বিশাল বিলবোর্ড, রঙিন 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 পোস্টার, ঠিক আছে, এইটা তো অলরেডি খরচ হওয়া শেষ। এখন হচ্ছে একটা আনুষ্ঠানিক খরচে আবার নামবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খরচে, সাদা কালো এবং কাপড়ের তৈরি ফেস্টুন এখন আসবে, কাপড়ের তৈরি ব্যানার এখন আসবে, সেই ডিজিটাল প্যানাফ্লেক্স ব্যানার না। এখন আবার একটা নতুন একটা আইন মেনে আবার কিছু টাকা খরচ করতে হবে আর কি এখন। আর বেআইনি খরচ আগেই সম্পন্ন হয়ে গেছে। এই বেআইনি খরচের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় পলিটিক্যাল ইসলামিস্ট পার্টির বলেন বা একটা নর্মাল সেকুলার পার্টি বা একটা ন্যাশনালিস্ট পার্টি বলেন, তাদের মধ্যে খুব বেশি পার্থক্যের বিষয় নাই আর কি, ঠিক আছে। তবে তো একজন ন্যাশনালিস্ট বা সেকুলার, সে তো হচ্ছে ইন দ্য নেম অফ রিলিজিয়ন পলিটিক্স করেন না, কিন্তু যিনি ইন দ্য নেম অফ রিলিজিয়ন মানুষের কাছে যায় এবং পলিটিক্স করে, তাদের রেসপন্সিবিলিটি অ্যান্ড লায়াবিলিটিসটা অন্যরকম হয়। যদিও আমি একটা শব্দ উচ্চারণ করেছি, দিস ইজ পলিটিক্যাল ইসলাম। এই ইসলাম সেই ইসলাম না 16 কোটি মানুষ আমরা যে ইসলাম পালন করি, ঠিক আছে, আর কয়েক লাখ থাকতে পারে রোকন কর্মী সমর্থক নিয়ে, তাদের ইসলামটি হচ্ছে পলিটিক্যাল ইসলাম, ডিফারেন্ট ভার্সন অফ ইসলাম, ডিফারেন্ট ভার্সন অফ ইসলাম। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমাদের একটু বলা দরকার আছে। যখন আপনারা বলেন অনেক সময় মিডিয়াতে ইসলামপন্থী, ইসলামপন্থা, তাহলে আমরা কারা? বাকি 16 কোটি মানুষ কারা? 18 কোটি মানুষ, 2 কোটি মানুষ আপনাদের দিয়ে দিলাম, বাকি 16 কোটি মানুষ কোথার থেকে আসলো? তাদের ধর্মবিশ্বাস কি? তারাও তো হচ্ছে মুসলমান। তাদের ধর্মবিশ্বাসের সাথে আপনার ধর্মবিশ্বাসের পার্থক্য কোথায়? আপনার পলিটিক্যাল পার্টি করতে হবে, আর তাদেরটার মধ্যে পলিটিক্যাল পার্টি করতে হবে না। ইন দ্য নেম অফ পলিটিক্যাল ইসলাম পলিটিক্যাল পার্টি তারা করেন না, তাই বলে তারা কি মুসলিম না? শুধুমাত্র কয়েক লক্ষ জামাত ইসলামের রুকন কর্মী সমর্থক এরাই মুসলিম, আর বাকি আমরা সব হচ্ছে ফেক মুসলিম বা বোকা মুসলিম, আধা মুসলিম? নো, বাংলাদেশের মানুষ হিস্টোরিক্যালি বহু বছর ধরে, শত বছর ধরে ইসলামকে সাধনা করতে আসছে। হতে পারে আমাদের ডিগ্রি সার্টিফাইড নাই, আমরা অন্য পড়াশোনা করেছি, আধুনিক পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়িনি, হতে পারে, কিন্তু একদম ছোটবেলার থেকেই তো পারিবারিক শিক্ষা শিক্ষিত এসেছি আমরা, হচ্ছে শিক্ষায় শিক্ষিত এসেছি আমরা, আমাদের পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা শিক্ষিত হয়ে এসেছি, এবং আমাদের তো চোখ আছে, আমাদের বুদ্ধি আছে, আমরা তো যে কোনো কিছু বাংলা
অনুবাদ পড়তে পারি আর কি। অনুবাদ তো খুঁজি, কোরআন শরীফ তো খুঁজি, ঠিক আছে, কোরআন শরীফ খোঁজার চেষ্টা করি, ইসলামী রাজনীতি শব্দটি খোঁজার চেষ্টা করি, খুঁজে পাই না তো কোরআন শরীফে কোথাও, ঠিক আছে। তো ফলশ্রুতিতে আমাদেরকে ধোকা দেওয়া সহজ, ইন দ্য নেম অফ, এই উপমহাদেশে সহজ। যেমন ভারতবর্ষে বিজেপি RSS করছে হিন্দুত্ববাদের নামে, তারা বছরের পর বছর প্রতিটি ইলেকশনে তারা মানুষকে ধোকা দিচ্ছে। তো সেই বিজেপি RSS এর পথ ধরে হয়তো জামাত শিবির আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বিজেপি স্টাইলে দখল করার চেষ্টা করতে পারে। আবারও আলোচনায় ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। মার্দিয়া মমতাজ, একটু আপনার কাছে জানতে চাই, কিছুক্ষণ আগে নারী সদস্যদের নিয়ে কথা হচ্ছিল, আপনিও বলছিলেন পলিসি সামিটের কথা। পলিসি সামিটে জামায়াতের আমির বলেছেন দলের 43% সদস্যই নারী, অথচ এবার প্রার্থী মনোনয়নে আমরা একজনও নারী প্রার্থী দেখলাম না। এর কারণটা কি আসলে? জামাত কি অশিক্ষিত অযোগ্যদেরকে কর্মী হিসেবে নেয়, নাকি নারী নেতৃত্ব হারাম বলে কাউকে পাচ্ছে না বা এদিকে দিতে যাচ্ছে না, কোনটা আসলে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে অনেকগুলো ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে যে এই সন্দেহটা গতকালকের পরে আসলে যাদের ছিল এটা থাকার কথা না, বিকজ পিপল ওয়ার প্রেজেন্টেড দেয়ার। দ্বিতীয়ত হচ্ছে যে জুলাই সনদের যে বাধ্যবাধকতা আছে সেইটা যে নির্বাচনে কার্যকর হবে সেটার জন্য জামাত প্রস্তুতি নিচ্ছে, এবং জামাত এটার এগেইনস্টে নয়। এটার প্রমাণ আমি আপনাকে দিতে পারবো। ফ্যাসিস্টের আমলেও এরকম দুঃশাসন চলা অবস্থায়ও সারা বাংলাদেশে ভাইস চেয়ারম্যান 48 জন এবং ইউনিয়ন পরিষদ মেম্বার 116 জন মহিলা শুধু ইলেক্টেড ছিলেন, কম্পিট করেছেন এর চাইতে অনেক বেশি। হ্যাঁ, তো এইটার ব্যাপারে প্রস্তুতি আছে এবং এবারও দেওয়া যেত। আপনারা বাস্তবতা জানেন, জোটের কারণে অনেকগুলো সমঝোতার কারণে অনেকগুলো আসন ছাড়তে হয়েছে। 300-র মধ্যে কিন্তু আসলে এটা পার্সেন্টেজ না, তাই না? এটা আরো কমে এসেছে। তো এরকম অনেকগুলো কারণে এবারের নির্বাচনটাতে দেয়া যাচ্ছে না, কিন্তু জামাতের এই ব্যাপারে প্রস্তুতি আছে, দ্বিমত নাই। এবং এর আগেও সংসদে 2 বার 3 জন করে সংরক্ষিত মহিলা আসনে কিন্তু মহিলা সদস্য দেওয়া হয়েছিল। সুতরাং এখানে আমি কোনো ঝামেলা দেখি না। ঝামেলা না, মানে খুঁজে না পাওয়ার কারণ কি? এক্স্যাক্টলি। তো এবারে নির্বাচনে না দেওয়ার তো আসলে অনেকগুলো কারণ আছে। আপনি বলছিলেন যে জুলাই সনদের পরের পার্লামেন্টে দিবে। জি জি। তার মানে কি এটা দাঁড়ায় না যে এই পার্লামেন্টে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে হানা ভোটের বা এই পার্লামেন্টের দরকার কি এত সংস্কারের? তারপরে এই পার্লামেন্ট নির্বাচিত হয়ে যাওয়ার পরের পার্লামেন্ট নিয়ে চিন্তা করুক সবাই। আপনারা তো সবাই এই পার্লামেন্টেই সবকিছু চাইছেন, শুধু তাই না, তো একই দিনে জুলাই সনদ আগে বাস্তবায়ন করে তারপরে ভোট চাইছিলেন। শুরুতে তো তাই ছিল আসলে। সেটা তো হয় নাই। সেটা হলে চেষ্টা করা যেত। পিপল আর দেয়ার, এখানে অনেকগুলো কনস্ট্রেন্ট আছে, সেগুলোকে কনসিডার করে জাস্ট এবার দেয়া যায় নাই আমি বলবো। কিন্তু এটার জন্য তো সময় আছে, তাই না? এবং এটা এগেইনস্টে জামাত কখনোই ছিল না, এখনো নাই। মানে যোগ্য নেতৃত্ব কি পাওয়া যাচ্ছিল না বা এরকম কিছু? না, যোগ্য নেতৃত্বের কোনো অভাব নাই, অনেক আছে। কারণ এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে যেহেতু কম্বাইন্ড কমিটি হয় না, মহিলাদের কাজটা পুরোটাই স্বতন্ত্র, সেই কারণে দুই দিকেই ইন্ডিপেন্ডেন্ট কমিটি হয়, কাজ হয়, যোগ্যতা তৈরি হয়, সেই প্রসেস আছে, এখানে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু এবার কিছু ঝামেলা আছে, কিছু কনস্ট্রেন্ট আছে। এই নির্বাচনটাও তো অনেক বেশি ক্রুশাল, তো এই জন্য সম্ভবত এরকম কিছু ব্যাপারের কারণে একজনও দেয়া হয়নি। কিন্তু মানুষ রেডি আছেন, ইনশাআল্লাহ আপনারা দেখবেন। জি, এজাজ কবির, আজকে প্রার্থিতা চূড়ান্ত হলো এবং গতকাল পর্যন্ত প্রত্যাহারের সময়সীমা ছিল। শেষ পর্যন্ত দেখা গেল 79 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী 92 জন। জোট আপনারাও করেছেন, জামাতও জোট করেছে। জামাতের বিদ্রোহী প্রার্থী আছে একজন, তারা মানে দলের তৃণমূল পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ আছে। বিষয়টা কেমন যে জামাত অনেক বেশি সুসংগঠিত দল, কর্মীরা তাদের কথা শুনে, বিএনপি ততটা সুসংগঠিত নয়, কর্মীদের প্রতি নিয়ন্ত্রণ নেই, এরকম কি? পুরোপুরি সেরকম না, আবার এই তর্কটা করা যাবে না তাও না, বাট এটা একটা দিকে নির্দেশনা দেয়, একদিকে আমরা তাকাতে পারি, সেটা হচ্ছে যে কন্ট্রোলের বাইরে যে আসলে যে বিএনপিতে যারা আপনার বিদ্রোহী প্রার্থী আমরা এখন যাদেরকে বলছি, তাদের জায়গায় যে জোটের লোকদেরকে দেওয়া হয়েছে, এটা অনেকেই মনে করে বা মনে করতেই পারে যে এত বছর সংগ্রাম করলাম, আরেকজন যোগ্য দল এইভাবে নিল, সেখান থেকে দল তার সাংগঠনিক যেই
কাজ করার বা যেই পানিশমেন্ট দেওয়ার সেটা দিয়েছে। কিন্তু এর মানে এই না যে কন্ট্রোল নেই, বরঞ্চ এটা এইভাবে দেখা যেতে পারে যে দলটা এতই বড় যে এখানে আসলে সব কিছু আপনি ওই মুরগির বাচ্চার মতো ইয়েতে রেখে কন্ট্রোল করা সম্ভব না। এখন কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয়, সাংগঠনিক কাঠামো ভেঙে, আদেশ ভেঙে তার বিরুদ্ধে দলীয় আচরণবিধি ইয়ে নিয়ে তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে। এখন উনি যদি স্বতন্ত্র প্রার্থী হয়, উনি ইলেকশনে যাবে, ইলেকশনে যে পপুলার ভোট সে পাশ করে আসবে। এখানে আমি আপনার কন্ট্রোলের হিসাবটার সঙ্গে আমি আপনার সঙ্গে একমত না, বরঞ্চ আমরা এইভাবে আমি যুক্তিটা তুলে ধরতে চাই যে আসলে সংগঠনটা বেশ বড়। সো এই জায়গাটা থেকে আপনাকে এটা আসলে ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট যতটুকু সম্ভব সেটা করা হচ্ছে, করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। এবং এই অ্যাটিটিউডস যে আমাকে দিল না আপনাকে দিল, এটা এখনকার না, এটা আমাদের একটা হিস্টোরিক্যালি আমাদের ইলেকশনে আমরা এটা সবসময় দেখে আসছি, দেখে আশা করি ভবিষ্যতে হয়তো বা থাকবে না, কারণ আমরা এই ধরনের রাজনীতি আমরা ভবিষ্যতে আর দেখতে চাই না। সম্প্রতি আজকের ঘটনা যেটি মাহমুদুর রহমান মান্না তিনি আপনাদের জোট ত্যাগ করলেন এবং সেটিও এই বিদ্রোহী প্রার্থীর কারণে, মানে শেষ পর্যন্ত আপনারা দীর্ঘদিনের বন্ধুকে রাখতে পারলেন না, মানে বিএনপি আসলে কিভাবে দেখছে বিষয়টা? দেখেন, এইটা ডিটেলসটা আমার জানা নেই। এখন উনি কেন থাকলেন না, আমি ওনার একটা ইন্টারভিউ দেখেছি টিভিতে, উনি বলেছেন সেখানে বিএনপির প্রার্থী থাকায় ছাড় প্রার্থী না আছে, পেয়ে হ্যাঁ, বাট আবার উনি যে বললেন যে উনি জিজ্ঞাসা করেছেন, উনি যে প্রতি উত্তর পেয়েছেন সেটাতে উনি সন্তুষ্ট না বা হীন বা অন্য কিছু মনে হয়েছে ওনার কাছে। এটা এখন ওনার সাবজেক্টিভ ম্যাটার, সাবজেক্টিভ থট প্রসেস, প্লাস ওনার সঙ্গে দলের হাইকমান্ডের কি কথা হয়েছে বা কেন বা কি, এটা আমার অবগত আমি নই। সো এই ব্যাপারে আমি মন্তব্য করতে আমি চাচ্ছি না। তবে উনি যেহেতু এখন আগেই উনি অন্য আরেকটা জায়গাতেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিয়ে রেখেছিলেন এবং এখন উনি বোধহয় 2টা আসন থেকে উনি লড়বেন, তো এতে আমার মনে হয় উনিও প্রিপেয়ার্ড ছিলেন যে হয়তোবা এরকম কিছু একটা হতে পারে, বা হয়তোবা কোনো একটা কিন্তু দুজনের মাঝেই ছিল, যেটা হয়তোবা কেউ এখন প্রকাশ করছে না, হয়তোবা আমার জানা নেই, আমার দল কি বলবে সেটা আমি জানি না, বাট ওনার মনে ডেফিনেটলি কোনো না কোনো শঙ্কা একটা ছিল, যার জন্য উনিও এখন 2 আসন থেকে করছে, 1 আসন থেকে না করে। সো এটা উনি ভালো বলতে পারবেন আর আমার দলের হাইকমান্ড ভালো বলতে পারবেন, এর বিস্তারিত ফ্যাক্টস এর চেয়ে বেশি আমার কিছু জানা নেই। যে একটু ভিন্ন প্রসঙ্গে ডাক্তার সাজিদুল হক রুবেল, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে শেষ পর্যন্ত 195 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এবং আজকে জিএম কাদের বলেছেন গণভোটে তারা না ভোটের পক্ষে অবস্থান নেবে। একটু আপনার মন্তব্য জানতে চাইছি, জাতীয় পার্টির এই নির্বাচনে পার্টিসিপেট করা এবং না ভোটের প্রচার করা। জাতীয় পার্টি কেন না, সেটা জাতীয় পার্টি কোন দৃষ্টিভঙ্গিতে না, সেটা জাতীয় পার্টি নির্বাচনের প্রভাব কি হতে পারে? এটা একটা ব্যাপার। জাতীয় পার্টি নির্বাচন করবে, ঠিক আছে। জাতীয় পার্টি তো 24 সালেও নির্বাচন করেছে, 18 সালে অবশ্য আমরা সবাই নির্বাচন করেছি, আবার 14 সালে শুধু জাতীয় পার্টি নির্বাচন করেছে, আবার এবারও জাতীয় পার্টি নির্বাচন করবে। তো যেইভাবেই হোক জাতীয় পার্টি থেকে সব কিছুর মধ্যেই আছে, আলুর মতো সব তরকারিতে সে যাচ্ছে আর কি, এখনো সে যাচ্ছে আর কি, যাক অসুবিধা নেই। জনগণই সিদ্ধান্ত নেবে, 195-তে দাঁড়াক আর 295-তে দাঁড়াক, জনগণই সিদ্ধান্ত নেবে। আমি যেটা মনে করি, যেটা বিশ্বাস করি, বা আমি এটা চেয়েছিলাম আরও অন্যভাবে অনেক সময়, যে দেখুন আমাদের বছরখানেক আগে শ্রীলঙ্কাতে গণঅভ্যুত্থান হইল, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজাপাকসের পার্টিকে জনগণ উচ্ছেদ করলো এবং তার পার্টি ফ্রিডম পার্টি। এরপর যখন বছর 1.5-2 ওখানেও সময় লেগেছিল নির্বাচন করতে, বাংলাদেশের মতোই, যখন নির্বাচন হলো সেখানে রাজাপাকসের পার্টিও, পতিত স্বৈরাচারও সেখানে অংশগ্রহণ করলো আর কি। তো নির্বাচনের আগে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে সত্যি সত্যি ভালো ভোট হয়েছিল আর কি। রাজাপাকসে যখন জিতছিল তারা ভোট পেয়েছিল 45%, আর যখন গণ অভ্যুত্থানের পর তাদের ভোট নেমে আসলো আপনার মানে জাস্ট মানে 10 ভাগের 1 ভাগ, 4.5 নেমে আসলো তারা, ঠিক আছে। এটা গণ অভ্যুত্থানের প্রভাব, যে 45% ভোট এসে গেছে 4.5% ভোট।
তো যেভাবে করে দীর্ঘ বছরের পর বছর জাতীয় পার্টি কাটিয়েছে, আজকে এর দালালি কালকে ওর দালালি করে আর কি, তাতে আমি মনে করি যে তার 295 আসনে দাঁড়ানো দরকার ছিল তাদের, তাহলে একজ্যাক্ট রিয়েল ফ্যাক্টটা বোঝা যেত। ঠিক আছে, বিশেষ করে জাতীয় পার্টির বিষয়টা মানে আমরা যখন জেএনজি ছিলাম আর কি, আমরা যখন স্কুল ছাত্র আর কি, তখন এরশাদ বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি। ঠিক আছে, আমরা এরশাদের নৃশংসতা দেখেছি, তখনকার ছাত্র হত্যা দেখেছি আমরা। ফলে আমাদের কাছে আমরা এরশাদকে যেভাবে দেখি, জাতীয় পার্টিকে আমরা যেভাবে দেখি, আজকের প্রজন্ম সেভাবে দেখার সুযোগই নেই। তারা খালি একটু দেখে যে ও নির্বাচন অংশগ্রহণ করছে, ও একটু দোসর ছিল, কিন্তু আমরা তো দোসর টোসর না, আমরা তাকেই বড় স্বৈরাচার হিসেবে সেই ছোট থেকে দেখে এসেছি, চিনে এসেছি আর কি। এবং বাংলাদেশের রাজনীতির সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে যে বারংবার সবাই মিলেই তাদেরকে পুনর্বাসন করেছে। মাত্র স্বৈরাচার বিরোধী 90-এর আন্দোলনের পরেই 3-4 বছরের মধ্যেই আমরা দেখেছি আওয়ামী লীগ, জামাত ইসলাম এবং জাতীয় পার্টিকে নিয়ে, ঠিক আছে, একটা অবাক করা বিস্ময়কর জোট ছিল আর কি। মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ আর ওদিকে জামাত ইসলাম, আবার স্বৈরাচার জাতীয় পার্টি, এ সবাই মিলে কেয়ারটেকার আন্দোলন করেছিল আর কি। এটা একরকম দেখলাম। আবার কিছুদিন পর 1999 সাল বা 98 সাল থেকে দেখলাম আরেক জিনিস, 4 দল। আবার দেখা গেল জাতীয় পার্টি, জামাত, বিএনপি এবার জোট হয়ে গেছে। এই কখন কে কার সাথে জোট করে, সেখানে আদর্শের ব্যাপার স্যাপার অতটা গুরুত্বপূর্ণ নয় এটা। আর হ্যাঁ আর না ভোট, জাতীয় পার্টি না ভোট বলেছে, বলতেই পারে, এটা তার নৈতিক জায়গা, সে রাজনীতি কীভাবে দেখে। এখন আপনি যদি মনে করেন যে হচ্ছে গিয়ে শুধু হ্যাঁই বলতে হবে আর হ্যাঁ না বললে হচ্ছে আপনার গলা চিপে ধরা হবে, এটা তো একটা ফ্যাসিজম। ঠিক আছে, হ্যাঁ, যে কোনো পার্টি হ্যাঁ বলবে, না বলবে। বরঞ্চ হচ্ছে যে সরকারের বিভিন্ন চাকরিজীবী যারা, চাকুরিজীবী, এখন চাকুরিজীবী একটা ব্যক্তি, সে হ্যাঁয়ের পক্ষে থাকতে নাও পক্ষে থাকতে পারে, কিন্তু তাকে অর্ডার আসলো উপর থেকে, একদম সার্কুলেশন কি, হ্যাঁয়ের পক্ষে জনগণকে বলতে হবে। এটা আসলে কোন ধরনের গণতন্ত্র? এটা কোন ধরনের গণতন্ত্র? পলিটিক্যাল পার্টিগুলো হ্যাঁর কথা বলুক, ঠিক আছে, পলিটিক্যাল পার্টিগুলো না এর কথা বলুক। ব্যাখ্যাও দিয়েছে অবশ্য যে তারা সংস্কারের পক্ষে শুরু থেকেই, ফলে তারা সেটি প্রচার চাইবে। সংস্কারের এমন না যে পক্ষে অ্যাডমিন ক্যাডার তো অসংস্কারের পক্ষে থাকার কোনো বিষয় না। ব্যাংকের যারা কর্মকর্তা, ব্যাংকের যারা কর্মচারী, তারা পক্ষ বিপক্ষের ব্যাপার না আর কি। ঠিক আছে, তিনি তো ইউনূস ভোট সাহেব দিতে বলতে পারবেন পারেন তার মত ইন্টারিম অনুযায়ী। গভর্নমেন্টটা হচ্ছে বলা হয় নির্দলীয়, নিরপেক্ষ, তো তার তো সেই জায়গাটা একটু বজায় রাখা দরকার আছে, বজায় রাখার দরকার আছে। সে ভিতরে একটা পলিটিক্স অবশ্যই ধারণ করে, কিন্তু একটা তো ফর্মালিটিস আছে আর কি, তার তো সেটা বজায় রাখতে হবে। সেটা নিরপেক্ষ, যেহেতু তারা সংস্কার বা এই নতুন সরকারের বেস তো সেখানে, সেই জন্য তারা এই সংস্কারের পক্ষে, নতুন হ্যাঁয়ের পক্ষে। সংস্কার কি হচ্ছে এই সরকারের বেস, না এই সরকারের প্রোডাক্ট হচ্ছে সংস্কার? প্রোডাক্ট নট বেস। কিন্তু আন্দোলনের প্রেক্ষাপটে তাদের আশা, আন্দোলনের সেটি তারা প্রেক্ষাপট, কিন্তু আন্দোলনের সময় হচ্ছে সেই ছাত্রটি সংস্কার চাই বলে বুকের মধ্যে গুলি বরণ করে নেয় নাই, এটা একটু মাথায় রাখতে হবে। তার চেয়ে বরং দীর্ঘদিন ধরে, ঠিক আছে, রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেছিল। আজ একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারকে ওই যে নিরপেক্ষতার দাবি আমরা করেছিলাম 1 যুগ ধরে আন্দোলনে, সেই নিরপেক্ষতাটা বজায় রাখতে হবে সরকারকে। আবারও আলোচনায় ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। মার্দিয়া মমতাজ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, হেফাজতের আমির একটি মন্তব্য করেছেন, জামাতের সঙ্গ ত্যাগ করায় চরমনাইর পীরকে তিনি অভিনন্দন জানিয়েছেন। তো আপনার কাছে জানতে চাই যে ইসলামী ভোটকে, যেটি নিয়ে অবশ্য রুবেল ভাই এর আগেই অভিযোগ জানিয়েছেন যে ইসলামী ভোট বলা ঠিক হবে না, ইসলামী ভোটকে এক বাক্সে নেয়ার যে পরিকল্পনা ছিল জামাত বা এই জোটের, সেটিতে এর আগে চরমনাই সরে গেলেন। হেফাজতের একটা বড় অংশ আছে আমরা জানি, তাদের উক্তিও ভিন্ন বার্তা দেয়। তার মানে এই চেষ্টাটা কি ব্যর্থ হলো শেষ পর্যন্ত? আচ্ছা, এখানে একটা অ্যাজাম্পশন আছে যে ইসলাম প্রিয় মানুষের সবগুলো ভোট এক বাক্সে নেওয়ার একটা নিয়ত ছিল কি না, আমি বলবো এটার জবাবটা হচ্ছে না। বিএনপির সাথেও একটা ইসলামপন্থী দল আছে, আর যদি ওইটাই থাকতো তাহলে জামাত, এলডিপি কিংবা এনসিপির সাথে যেত না। ওকে, তাহলে এই অ্যাজাম্পশনটাকে আমি না বলেই কথা শুরু করি। দেখেন ভাই, যেটা বলছিলেন এই কথাটা খুব ভ্যালিড, এবং আমি এবং উনি দুইজনেই এমন একটা ফিলসফি, পলিটিক্যাল ফিলসফিকে নিয়ে কথা বলি। উই হ্যাভ গট আ ফিলসফি, রাইট? এবং এখানে বাংলাদেশে বাম দল কতগুলা দেখেন,
কমিউনিস্ট পার্টি কতগুলো দেখেন, যারাই আদর্শের আন্দোলন করে তাদের মধ্যে ডিফারেন্স তৈরি হয়, মতদ্বৈততা তৈরি হয়। কেন? কারণ ব্যাখ্যা, চীনপন্থী একটা ব্যাখ্যা, রাশিয়াপন্থী একটা ব্যাখ্যা আসে, আরও এরকম অনেক ধরনের ব্যাখ্যা আছে, এটা আছে। এবং এইটা আপনি যদি ইসলামের কথা বলেন, ইসলামে দ্বিমতের অবকাশ আছে। আপনি দেখবেন বিভিন্ন সময় ইসলামের ইতিহাস বলেন কিংবা একেবারে যদি একদম উপমহাদেশে দেখেন, বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন সময় মতদ্বৈততা হয়েছে, দুটো দল ভাগ হয়েছে এবং তারা দুইজন সমানভাবে শ্রদ্ধা রেখেই কাজ করছে। আপনি আহমদ আব্দুল কাদের বাচ্চুর কথাই ধরেন, তিনিও কিন্তু জামাতের সাথে একটা ফিলসফিক্যাল ডিফারেন্সের কারণেই তিনি সসম্মানে আলাদা হয়েছেন এবং আজকে পর্যন্ত ওনার সাথে জামাতের সাথে কোনো অসম্মানজনক আচরণ হয় নাই। বহুদিন পরে উনি আবার এই নির্বাচনে জামাতের জোটে যোগ দিয়েছেন। হ্যাঁ, তো এটা হতেই পারে। তো সেখানে আর হেফাজত এবং চরমনায়ের ব্যাপারে আমিও সম্মান রেখেই বলছি যে যার যার রাইট আছে তার তার মতামত প্রকাশ করার, কেউ জোটে থাকবে কি কেউ থাকবে না। দেখেন, জোট এখানে ফিলসফি বলেন, রাজনীতি বলেন, সব কিছুর বাইরে হচ্ছে সে সিট গুনবে, যে আমি একলা হলে কয়টা পাবো, জোটে হলে কয়টা পাবো। এবং চরমনাই খুব ক্লিয়ারলি বলেছে, আমরা একলা হলে 120টার মতন আমরা এ ক্লাস দেখি, যেটা একসাথে হলে আমাদেরকে 45টা দেওয়া হচ্ছে, এটা আমাদের সাথে যাচ্ছে না। সো দে গট সেপারেটেড অ্যামিকেবলি এন্ড ইটস ওকে, এখানে মন্তব্যের কিছু নাই। হ্যাঁ, এখানে চরমনাইর সাথে হেফাজতের আমিরের সমমনা মানসিকতা আছে, তিনি নিষেধ করেছেন। ওকে, এখন আমরা তো নির্বাচনের দিকে তাকাবো যে মানুষ কি ডিসিশন নেয়, এটাই তো গণতন্ত্র, তাই না? যে মতের বিভিন্নতা থাকবে, একটা দল থেকে বের হয়েও তো যাচ্ছে মানুষ, আজকেও তো অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, তাই না? তো এটা হোক, মানুষ চিন্তা করবে কি, এবং নির্বাচন ফেয়ার হওয়াটা এই জন্যই জরুরি যেন দলগুলো সহজে সেই মতামতটা মেনে নিতে পারে। দেখেন, আমি তো টিচার, আমি যখন কোনো একটা স্টুডেন্টকে 15 দেই 100-র মধ্যে এবং তাকে তার খাতাটা দেখাই, তখন সে গাইগুই করে, মেনে নেয়। এমনিতে কিন্তু ওদের মধ্যে একটা নোশন আছে, ওরা কি বলে, পাশ করলে বলে যে ধরেন A+ পেলে বলে আমি A+ পেয়েছি, আর যদি D পায় বলে কি ম্যাডাম D দিয়েছে। হ্যাঁ, যেন ওর খাতায় আমি লিখেছিলাম। তো যখন সে 15 পায় 100-তে এবং তার খাতাটা আমি তাকে দেখাই, সে একটু গাইগুই করলো, আচ্ছা ঠিক আছে, দিয়ে চলে যায়। কিন্তু যখন আমি ওকে খাতা দেখাই না, ফাইনালের খাতাটা ওরা দেখতে পায় না, তখন কিন্তু A+ পাওয়া যায় ছাত্র, সেও একটু গাইগুই করতে আসে। হ্যাঁ, যে তার মনে হয় না জানি কি নিয়ে গেল, আমাকে তো দেখতে দিল না। তো এইটা আসলে সব জায়গায় আপনার সামনে যখন স্বচ্ছতা থাকবে না, তখন আপনার অনেক ধরনের সন্দেহ তৈরি হবে। একটা স্বচ্ছ নির্বাচন হোক, মোটামুটি ভালো পরিবেশে একটা নির্বাচন হোক, দেখবেন সবাই প্রথম একটু গাইগুই করলে মেনে নিচ্ছে। কিন্তু যখন এরকম হবে যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ, কেন্দ্র দখল হচ্ছে, কেন্দ্র দখল হচ্ছে, মারামারি হচ্ছে, একটা দল নিজের মধ্যেই মারামারি করছে, মানুষের সাথে কি করবে এটা আমরা জানি না তো আসলে, তাই না? আপনি দেখেন শাকসুর নির্বাচনটা বিনা কারণে আবদার করে হাইকোর্টকে দিয়ে বা কোর্টকে দিয়ে বাতিল করানো হইলো, তাই না? তো এইগুলোতে তো আমাদের সন্দেহ আসে, আমাদের আশঙ্কা আসে। আমি বলছি যে এখানে এক দল যদি ভেঙে 24টাও হয়, গণতন্ত্রের তাতে কোনো অসুবিধা নাই, বরং গণতন্ত্র এটাকে এনকারেজ করে যে হ্যাঁ, যদি 10 জন স্বতন্ত্র প্রার্থী দ্বারায় অসুবিধা নাই, কিন্তু এখানে ইস্যুটা হচ্ছে 12ই ফেব্রুয়ারিটা একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হচ্ছে কিনা, সবাই সমান সুযোগ পাচ্ছেন কিনা। ভাই আরেকটা কথা বলছিলেন, খুবই ইম্পর্টেন্ট, কে কতটুকু খরচ করছে, এটা নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে এনকোয়ারি এবং ইউজ করছে কিনা, এগুলো আমরা দেখব। এগুলো আমাদের টেনশন না, কে কি বলছে। জি, রুবেল ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, একটা দলের প্রসঙ্গ নিশ্চয়ই আমি জানতে চাইবো এজাজ কবির ভাইয়ের কাছে, তবে তার একটু রুবেল ভাইয়ের কাছে জানতে চাই, উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান আজকে একটি মন্তব্য করেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা তো দেশেই নাই এক অর্থে, শীর্ষ নেতৃত্বরা, তারা কিভাবে নির্বাচনকে বিতর্কিত করবে কিংবা কলুষিত করবে, ভোটের পরিবেশ বা এই যে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসলো সেটি ভাঙতে পারে? আমাদের দেশের টিপিক্যাল পলিটিশিয়ানদের একটা কিছু টেকনিক আছে আর কি। সেই টেকনিকটা কি? ব্লেম গেম। আমি এটা করতে পারতেছি না, এটা একটা প্রবলেম হবে, আগের থেকেই আওয়াজ দেওয়া, ও কিন্তু আমার এটা নষ্ট করে দিবে, সে কিন্তু আমার এটা নষ্ট করে দিবে। তো ইট মে বি সেই যে টিপিক্যাল রাজনীতিবিদদের যে ব্লেম গেম,
সেই ব্লেম গেমের প্র্যাকটিস করছেন 18 মাস থেকে থেকে তিনিও নন পলিটিক্যাল থেকে টিপিক্যাল পলিটিশিয়ানে রূপান্তরিত হচ্ছে। এটা একটা সাইড, একটা ডাইমেনশন, বাট এটাই মূল ডাইমেনশন না, এটা বলে রাখলাম। এটাও একেবারে ফেলে দেওয়ার মতো না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে প্রেতাত্মা বলতে উনি কি বুঝাইছেন সেটা তো পরের ব্যাপার। তবে এটা তো ঠিক যে আওয়ামী লীগ দেশের বাইরে থেকে, আওয়ামী লীগের নেতৃত্ব অনলাইনে হোক, বিভিন্ন অনলাইন টক শোতে তাদের অনেক হচ্ছে তাদের সমর্থক বুদ্ধিজীবীরা তো অনলাইন টক শোতে, বিভিন্ন টক শোতে আলোচনা করছেন। নানা আলোচনা করার মধ্য দিয়ে তারা কিন্তু বলছেন এই ইলেকশনটাকে বর্জন বয়কট করার জন্য। তো এরকম একটা মানে তাদের একটা ড্রাইভ থাকবে আর কি, যে ইলেকশন যেন মানুষ ভোট দিতে না যায়, এটা একটা ড্রাইভ থাকবে আর কি। তবে আরেকটা কথা আর কি, আবার শেষের যে অংশটা বলি, যে ইলেকশন বিতর্কিত আসলে কিভাবে হতে পারে এবং কোন কোন ফাঁক ফোকর দিয়ে আমার ইলেকশন বিতর্কিত হবে, সে ফাঁক ফোকরগুলো নিশ্চয়ই আমাদের কাছে ইতিমধ্যে পরিষ্কার। তার মধ্যে সবচেয়ে বড় ফোকরটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই, ইলেকশনের সময় তার খুব কম্পিটিশন, সব সময় থাকবে, সব যুগে সব দেশে আছে, পৃথিবীর বিভিন্ন দেশেগুলো আছে, কিন্তু সেখানে একটি শক্তিশালী আইনি ব্যবস্থা আছে। বাংলাদেশে সে আইনি ব্যবস্থাটা নাই। আপনি একটা কথা বলেছেন শাকসু ইলেকশন নিয়ে, যে আদালতকে দিয়ে বন্ধ করাই দিছে। তার মানে বাংলাদেশে আদালত সে জায়গায় চলে এসছে যে কতিপয় ছাত্র ইচ্ছা করলে আদালতকে দিয়ে এধার উধার করে ফেলতে পারে। আমি জানি ইটস নট এ কন্ডেম অফ কোর্ট, মেবি ঠিক আছে, কোর্ট অনেক উদার হতে পারে, বাট এটাও তো একটা ব্যাপার, জনগণের মধ্যেও প্রশ্ন আসতে পারে যে আদালতকে এত দুর্বল হয়েছে। তো যেখানে আপনার আইনের শাসন এত দুর্বল হয়ে যায়, সেখানে তো ভাই হলো প্রেতাত্মা আসা লাগবে না আর কি, শিশুরাও এসেও হচ্ছে এই নির্বাচনকে বিতর্কিত করে দিয়ে যাবে আর কি। এজাজ কবির ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটা আপা বলছিলেন নিজেদের মধ্যেই মারামারি করছে যে দল, সেখানে অন্যদের সাথে তো হতেই পারে, তো আপনার মন্তব্য। দেখেন, যে কোনো কিছু নিয়ে তর্ক, কুতর্ক, বিতর্ক করা খুব সহজ। এটা মানে আমাদের দেশে তো একেবারেই সহজ। এখন আপা কয়েকটা কথা তুলছেন, তার সঙ্গে একটা কথা তুলেছেন স্বচ্ছতা, একটা কথা তুলেছেন আশঙ্কা, আরেকটা কথা তুলেছেন সমান সুযোগ। আরেকটা কথা হলো যে আপনি যেটা তুলেছেন সেটা হচ্ছে ইসলামী ভোট। আমি এখন ইসলামী ভোট থেকে আসি আর কি। ইসলামী ভোট বলে বাংলাদেশে কোনো ভোট নাই। ইসলামী দলের সমর্থকদের ভোট থাকতে পারে, সেটাকে যদি আপনি ইসলামী দলের ভোট বলেন তাহলে ঠিক আছে। আর যদি ইসলামী ভোট বলেন তাহলে আমাদের দেশে মেজরিটি আমরা সব মুসলমান, তাহলে আমরা সবই ইসলামী ভোট ভাই, তাই না? হিন্দু ভোট, মুসলমান ভোট, খ্রিস্টান ভোট, তো সেটা আসলে সাজে না। এখন আমি অনেক সময় কথায় কথায় দুষ্টামি করে বলি যে এই ইসলামী দলগুলোর যতগুলি সমর্থক অতগুলি ভোট, এর বাইরে তাদের সমর্থকও নাই, কর্মীও নাই। হ্যাঁ, তো ওই জায়গা থেকে যে স্বচ্ছতা এবং আশঙ্কার জায়গা থেকে আসি, সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে আমরা আসলে আশঙ্কাতে আছি। কারণ অতীতে যা দেখেছি যে ইসলামী দলগুলো, বিশেষ করে জামাতি ইসলামের, যে আমরা 5ই আগস্টের পরে দেখলাম যে তারা যেভাবে আওয়ামী লীগের দল থেকে বের হয়ে আসলো, এবং এখনও দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে গুপ্ত, সুপ্ত এবং প্রকাশ রাজনীতি। প্রকাশ রাজনীতি হচ্ছে যে একজন না, আমি জামাতে ইসলামের রাজনীতি করি, এটা হচ্ছে প্রকাশ। আর গুপ্ত হলো যেটা 5ই আগস্টের পরে দেখলাম, তার এর সুপ্ত মনে হয় কিছু আছে, যে স্লিপিং স্নাইপারসরা, অ্যান্ড এরা কোথায় কোথায় আছে উই ডোন্ট নো, এই ইলেকশনের পরে হয়তো বা বুঝবো। তো এই জায়গার থেকে আমি মনে করি যে রাজনৈতিক দল, রাজনৈতিক পরিবেশ এবং দেশের জনগণ সবাই আসলে একটা আশঙ্কায় আছে, একটা শঙ্কিত হচ্ছে। এই যে মাঝে মাঝে আমরা প্রশ্ন ওঠে না যে নির্বাচন কি আদৌ হবে, আসলে সন্দেহগুলি এখান থেকেই আসে, যে আসলে যে নির্বাচন নিয়ে আসলে ঘটনাটা কি হচ্ছে কি। আরেকটা জায়গা থেকে আসে কথা উঠে, সেটা হচ্ছে যে এতদিন পরে নির্বাচন হচ্ছে, একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, এটা অবিশ্বাস্য। কারণ দীর্ঘ 17 বছর আমরা যে নির্বাচন দেখছি, আমরা সেই নির্বাচন আশা করছি না, এবং একটা আমাদের আশা মতো নির্বাচন যে হতে যাচ্ছে, ওখান থেকে অনেক সময় প্রশ্নটা জাগতে পারে। আর আপনার সমান সুযোগের কথাটা যদি বলি, সেই জায়গাটাতে হচ্ছে যে ইসলামী দলগুলোর কথা যদি বলি, আপনি ধরেন জাতীয় পার্টির কে নেতা, জাতীয় পার্টির কখন কি কমিটি, বাম দলগুলির কখন কি কমিটি আছে, বিএনপি কি কমিটি আছে, আওয়ামী লীগের কি কমিটি আছে, কিন্তু আমরা জামাতে ইসলাম সম্বন্ধে আমরা কিছু জানি না। এই যে রাকসু, চাকসু, শাকসু যাই বলেন, আলটিমেটলি সাধারণ ছাত্রর লেবাসে তারা পরবর্তীতে বের হয়ে আসছে শিবির।
তো তাদের শিবির বলে রাজনীতি করতে সমস্যাটা কোথায়? জামাত বলে রাজনীতি করতে সমস্যাটা কোথায়? তাদের এই ফিলসফির সাথে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের পৃথিবীর কোথাও কোনো রাজনীতি যায় না। এখন এটা থেকে যদি ওরা বলে কৌশল, এটা একটা কূট কৌশল, এটা একটা প্রতারণার কৌশল, এটা হতে পারে না। কারণ আমি বিএনপি করি, উনি আওয়ামী লীগ করে, আপনি জামাত করেন, এটা যদি আপনি না বলতে পারেন এবং আপনি জামাতের মতো লোক হয়ে আমার ভিতরে বসে থাকবেন, ওনার ভিতরে বসে থাকবেন, এটা রাজনীতি হতে পারে না। সো আমি মনে করি যে জামাতের এই জায়গাটাতে স্বচ্ছতা আনা উচিত, ইসলামিক দলগুলি সবগুলির এই জায়গাটাতে স্বচ্ছতা আনা উচিত। যে আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।